গণঅভ্যুত্থান পরবর্তী বাজেট ঘোষণা আজ আকার ধরা হয়েছে প্রায় 7,90,000 কোটি টাকা। বিকেলে ঘোষণা করবেন অর্থ উপদেষ্টা। ব্যয় কমানোর দাবি সাধারণ মানুষের। নতুন বাজেটে ভ্যাট শুল্ক বাড়বে অন্তত 200 পণ্যে। নিত্যপণ্যের দামে স্বস্তি দিতে থাকবে শুল্ক ছাড়। 3.5 লাখ টাকাতেই অপরিবর্তিত করমুক্ত আয়সীমা। ঈদানন্দ ভাগাভাগি করে নিতে নারীর টানে বাড়ি ছুটছে মানুষ। কমলাপুর রেল স্টেশন থেকে সময় মতো ছাড়ছে ট্রেন। ভোগান্তিবিহীন যাত্রায় চোখে মুখে আনন্দের ছাপ। বিচার চাইতে গেলে আটকে রেখে নির্যাতন, অভিযোগের পাহাড়। ক্যান্টনমেন্ট থানার ওসি আলিমের বিরুদ্ধে সব জেনেও নির্বিকার প্রশাসন। সকালের সময়ের সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। অর্থবছর ঘুরলেই যেখানে বড় অঙ্কের অর্থ বাড়িয়ে নতুন বাজেটের ঘোষণা দিয়ে আসছিল হাসিনা সরকার, সেখানে দেশের ইতিহাসে প্রথমবারের মতো আজ 2025-26 অর্থবছরের জন্য বাজেটের আকার কমাতে যাচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকার। জনগণকে স্বস্তি দিতে মূল্যস্ফীতির লাগাম টেনে ধরার চেষ্টায় বাজেটের আকার হবে 7,89,999 কোটি টাকা। প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হতে পারে 5.5%। ইয়ানুর সিফাতের রিপোর্ট। মূল্যস্ফীতির উচ্চচাপ, বিনিয়োগ স্থবিরতা, কর্মসংস্থান সংকট, রাজস্ব ঘাটতিতে অর্থনীতি এখনও নানা অনিশ্চয়তায় ঘেরা। এর মাঝেই আগামী বছরের নভেম্বরে এলডিসি থেকে উত্তরণ ঘটবে বাংলাদেশের। এমন প্রেক্ষাপটে আসছে 2025-26 অর্থবছরের বাজেট। জুলাই গণঅভ্যুত্থানে বিগত সরকার পতনের পর নতুন সময়ের নতুন বাজেট। সমতা ভিত্তিক অর্থনীতির দর্শনে মূল্যস্ফীতির লাগাম টেনে ধরার চেষ্টায় আকার কমিয়ে হতে পারে 7,90,000 কোটি টাকা, যেখানে মূল্যস্ফীতি ধরা হতে পারে 6.5%, জিডিপি প্রবৃদ্ধি 5.5%। স্বাধীনতার পর এই প্রথম বাজেটের আকার আগের অর্থ বছরের তুলনায় কমছে। অর্থ বছরের শেষ মাস জুনের প্রথম বৃহস্পতিবারকে বাজেট ঘোষণার জন্য বেছে নেওয়া হলেও এবার তাতেও ব্যতিক্রম। বেতার ও টেলিভিশনের পর্দায় অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বাজেট ঘোষণা করছেন 2 জুন সোমবার বিকেল 3টায়। তার আগে উপদেষ্টা পরিষদের বৈঠকে পাশ হবে 2025-26 অর্থ বছরের বাজেট। রেয়াজ অনুযায়ী থাকবে বাজেটোত্তর সংবাদ সম্মেলনও। রাজস্ব আদায়ের সিংহভাগ অর্থের যোগান দেয় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। নতুন অর্থ বছরে সংস্থাটির লক্ষ্যমাত্রা ধরা হতে পারে প্রায় 5 লাখ কোটি টাকা। ঘাটতি পূরণে আগের মতোই বিদেশি উৎসর চেয়ে ব্যাংক ঋণেই থাকছে নির্ভরতা। সব মিলিয়ে ঘাটতি হতে পারে জিডিপির 4% মতো। ইয়ানুর সিফাত, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে অর্থ উপদেষ্টার বাসভবনের সামনে আছেন সহকর্মী MS আরিফিন। সরাসরি যাচ্ছে তার কাছে। আরিফিন, সরকার দায়িত্ব নেবার পর প্রথমবারের মতো কিন্তু এবার বাজেট ঘোষণা করতে যাচ্ছে, অর্থাৎ 2025-26 অর্থ বছরের বাজেট ঘোষণা হবে আজ বিকেল 3টায়। অর্থ উপদেষ্টা বিটিভি ভবন থেকে রেকর্ডেড বাজেটটি আসলে উপস্থাপন করবেন। আমি এই মুহূর্তে রয়েছি অর্থ উপদেষ্টার বাসভবন গুলশান 2-এ, এবং পারিবারিক সূত্রে আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি যে সকাল 8:30 নাগাদ কিন্তু অর্থ উপদেষ্টা বাসা থেকে বের হবেন, এবং রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সকাল 9:30টায় একটি উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবার কথা রয়েছে। সেখানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে কিন্তু এবারের 2025-26 অর্থ বছরের যে বাজেট সেটি উপস্থাপন করা হবে, এবং সেখানে সেটি অনুমোদনের পর রাষ্ট্রপতি সেটি সই করবেন, এবং এরপরে অর্থ উপদেষ্টা কিন্তু দুপুর নাগাদ সেই বাজেট ডকুমেন্টস নিয়ে কিন্তু তিনি রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বিটিভি কেন্দ্রে যাবেন, এবং সেখানে রেকর্ড করবেন এবারের 2025-26 অর্থ বছরের বাজেট, এবং সেটি বিকেল 3টায় কিন্তু প্রথমবারের মতো টেলিভিশন চ্যানেল থেকে প্রথমবারের মতো এবার বাজেট ঘোষণাটি সরাসরি সম্প্রচার করা হবে। আমরা পারিবারিক সূত্রে যতটুকু জানতে পেরেছি যে এবারের অর্থ উপদেষ্টা কিন্তু খুবই সাদামাটা স্বভাবের মানুষ, খুবই সাদামাটা গরনের পোশাক তিনি পছন্দ করেন। কালো জুতার সঙ্গে মানানসই ফুল শার্ট এবং প্যান্টের সঙ্গে সাধারণ কোট পরতে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, এবং এমন সাধারণ পোশাকেই কিন্তু তিনি এবারের বাজেট উপস্থাপনের জন্য টেলিভিশনের পর্দায় হাজির হবেন। জানিয়ে রাখতে চাই, এবার এই 2025-26 অর্থ বছরের বাজেট কিন্তু 7,90,000 কোটি টাকা ঘোষণা করা হতে পারে বলে আমরা জানতে পেরেছি, এবং গত অর্থ বছর অর্থাৎ
2024-25 অর্থ বছরের বাজেট ছিল কিন্তু 7,97,000 কোটি টাকা, অর্থাৎ 7,000 কোটি টাকা কম বাজেট কিন্তু এবার প্রস্তাবনা করা হতে পারে, কারণ রাজস্ব আদায়ে ঘাটতি এবং বৈদেশিক যে ঋণ সেটি পরিশোধের সরকারি চাপ থাকায় কিন্তু এবার বাজেটের যে আকার সেটি কিন্তু ছোট করা হচ্ছে। বলা হচ্ছে যে এবার বাজেটে কিন্তু শুল্ক কাঠামোর অনেক বড় ধরনের পরিবর্তন থাকার কথা রয়েছে, কারণ এলডিসি পরবর্তী যে চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ কিন্তু মোকাবেলায় যে শুল্ক কাঠামোর যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু এবার আসছে বাজেটে, কিন্তু সেটা কিন্তু এবার খুবই গুরুত্বের সঙ্গে দেখা হবে। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যে করমুক্ত আয়সীমা কিন্তু এবারের অপরিবর্তিত থাকতেছে, যদিও প্রথমবারের মতো 3 কর বর্ষ কিন্তু ঘোষণা করতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, এবং 2026-27 এবং 2027 অর্থ বছরে কিন্তু করমুক্ত আয়সীমা 35,000 টাকা বাড়তে পারে। তো অর্থ উপদেষ্টার বাসভবনের সামনে জাতীয় বাজেট 2025-26 নিয়ে এই মুহূর্তে আমার কাছে ছিল সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম অর্থ উপদেষ্টার গুলশান বাসভবনে। বাজেটের জটিল হিসাব নিকাশ বোঝেন না সাধারণ মানুষ। তাদের প্রত্যাশা যাপিত জীবনের ব্যয় যেন কমে আসে। এ লক্ষ্যেই সরকারকে বাজেট সাজানোর পরামর্শ। এছাড়া শিক্ষা ও স্বাস্থ্য খাতের মান বাড়াতে সরকারি খরচ বাড়ানোর দাবি জানিয়েছেন তারা। সাইফুল ইসলামের রিপোর্ট। নরসিংদী থেকে রাজধানীতে প্রতিদিন সকালে রিকশা চালাতে আসেন খলিল মিয়া। দৈনিক 5 থেকে 600 টাকা আয় শেষে রেল যোগে ফিরে যান পরিবারের কাছে। তিনি বোঝেন না বাজেট, জিডিপি প্রবৃদ্ধি কিংবা মূল্যস্ফীতি, তবে জানেন বাজারে গিয়ে পকেটে হাত দিলে মিলে না চাহিদা মতো পণ্য কেনার খরচ। আগে 200-300 টাকা লিয়ে দিলে বাজার করে খাইতারছি, অনেক 1000 টাকা 500 টাকা লিয়ে দিলে বাজার হয় না। চাকরিজীবীরাও আয়ের সঙ্গে পাল্লা দিয়ে সামাল দিতে পারছেন না পরিবারের খরচ। তাদের আছে আবার ব্যক্তি আয়করের মতো প্রত্যক্ষ করের চাপও, অথচ নতুন বাজেটে বাড়ছে না করমুক্ত আয়সীমা। করমুক্ত আয়সীমাটা যদি বৃদ্ধি করা হয় সেক্ষেত্রে আমরা ভালো থাকবো আর কি। এই পরিস্থিতিতে বাজারে গিয়ে চাপে পড়ছেন নির্দিষ্ট আয়ের মানুষ। 9% উপর মূল্যস্ফীতি তথা পণ্যের দাম কমিয়ে আনাই বাজেটকে সামনে রেখে তাদের প্রধান দাবি। দ্রব্যমূল্যের দামটা যদি আরেকটু নিয়ন্ত্রণে আসে তাহলে হয়তো আমরা ভালো করে চলতে পারবো। এর বাইরে সন্তানেরা চাইছে পরিবারের খরচের বোঝা কমাতে যেন বাজেটে সরকার শিক্ষা খাতে খরচ বাড়ায়। আমার ক্যাম্পাসের খরচ, এই বিষয়গুলো যে আমার দৈনন্দিন যে চাহিদাটা আছে বা আমার দৈনন্দিন যে হাত খরচটা আছে, হাত খরচটা অনেকটা থেকে আমার ফ্যামিলি থেকে আমি অ্যাভয়েড করতে পারবো। সেই স্বাবলম্বী নয়, কিন্তু স্টুডেন্ট হচ্ছে মেধাবী, তারাও প্রাইভেটে এসে পড়তে পারবে। জনগণকে যথাযথ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি হাসপাতালগুলোর ব্যবস্থাপনা উন্নত করার দাবি অনেকের। গরিবে তো পয়সা থাকলো, সার তো কে নেই, তার আল্লাহ ছাড়াই। যাপিত জীবনে দিন শেষে স্বস্তিতে ঘরে ফেরার নিরাপত্তা নিশ্চিত করতে বাজেটে যথাযথ প্রতিফলন চান সাধারণ মানুষ। সরকার আসলে জনগণ আইন বলতে ওইটা মেনে চলবে, এখন কিছুই মানতেছে না। গণ অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারের বাজেটে বৈষম্য বিলোপ হবে বলে প্রত্যাশা সকলের। রিকশা চালক থেকে চাকরিজীবী, ব্যবসায়ী বা উদ্যোক্তা, সকলেরই চাওয়া আসছে 2025-26 অর্থ বছরের বাজেট হবে বাস্তবমুখী। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি থাকবে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের রোডম্যাপ। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। গৃহ নির্মাণ থেকে শুরু করে শয্যা খরচের বোঝা চাপছে মানুষের কাঁধে। আরও ব্যয়বহুল হচ্ছে ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, ব্লেন্ডার, লিপস্টিক কিংবা ফেস ওয়াশ। কম দামে মিলবে না কিছুই। আসছে বাজেটে ভ্যাট শুল্ক বাড়ানো হচ্ছে অন্তত 200 পণ্যের। তবে নিত্য পণ্যের দামে মানুষকে স্বস্তি দিতে দেয়া হচ্ছে শুল্ক ছাড়। শুভ খানের রিপোর্ট। বাড়ি ঠিকঠাক করে নতুন অর্থ বছরে ভাবছেন সংসার সাজাবেন, তাহলে পরিকল্পনার সঙ্গে খরচের হিসাবটা মিলিয়ে নিন। বড়সড় খরচের চাপ আসছে গৃহ নির্মাণ কিংবা সজ্জায়। ক্লিংকার আমদানিতে শুল্ক বাড়ানোর প্রস্তাবে বাড়তে পারে সিমেন্টের দাম। 20% সুনির্দিষ্ট কর বসছে রড উৎপাদনে। দেশীয় রেফ্রিজারেটর, ফ্রিজার কিংবা এসি কিনতে পাবেন না স্বস্তি। ভ্যাট অব্যাহতি তুলে দেয়, বাড়বে দাম। 5% ভ্যাট আরোপে ব্লেন্ডার, জুসার, মিক্সার, ইলেকট্রিক কেটলি, আয়রন, রাইস কুকারে যোগ হবে বাড়তি খরচ। দাম বাড়ছে ওয়াশিং মেশিন, মাইক্রো ও ইলেকট্রিক ওভেন আর এলপিজি সিলিন্ডারের। প্লাস্টিকের আসবাবপত্রে 7.5% থেকে ভ্যাট বাড়িয়ে করা হচ্ছে দ্বিগুণ। টেনশন কমাতে সিগারেট ফুঁকবেন, তাতে পকেট পুড়বে, কারণ বাড়বে সিগারেটের দাম। খরচের বোঝা মাথায় নিয়ে বাসায় ফিরে দেখবেন ভাত ঠান্ডা, গিন্নি গরম, কারণ আমদানিতে সর্বনিম্ন শুল্কায়ন মূল্য $20 থেকে $40 করায় বাড়ছে বিদেশি লিপস্টিক, ফেসওয়াশ সহ মেকআপ সরঞ্জামের দাম।
ফ্রেশ হতে যাবেন, বাড়ছে ব্লেড ও সাবান শ্যাম্পুর দাম। সন্তানের হাতে খেলনা তুলে দিতেও বাড়তি খরচ হবে আপনার, বেশি দামে কিনতে হবে বিদেশি চকলেটও। এত সব খরচের হিসাব মেলাবেন? তাহলে শুনুন, বাড়তে পারে আমদানি করা বল পয়েন্ট কলমের দাম। মোবাইল ফোন উৎপাদনে কর হার বাড়িয়ে করা হচ্ছে 10%। এত চাপের মধ্যে আসছে বাজেটে খানিকটা স্বস্তি দিতে পারে দ্রব্যমূল্য। ধান, চাল, গম, আলু, কাঁচা চা পাতা সহ নিত্যপণ্য সরবরাহে কমতে পারে ব্যয়। দাম কমবে ভোজ্য তেলের, প্রতি টনে 500 টাকা কমতে পারে চিনির কাস্টমস শুল্ক। বিদেশি জুস ও কোমল পানীয় আমদানিতে সম্পূরক শুল্ক 150% থেকে 100% নামছে। গরমে স্বস্তি দিতে আইসক্রিমের সম্পূরক শুল্ক 10 থেকে নামছে 5%। গ্যাস সংকট কাটাতে এলএনজি আমদানিতে থাকছে না 15% ভ্যাট। মা ও শিশুর জন্য স্যানিটারি ন্যাপকিন, ডায়াপার ও প্যাকেটজাত তরল দুধে ভ্যাট থাকছে না। কৃষককে স্বস্তি দিতে কীটনাশকের কাঁচামাল আমদানিতে রাখা হচ্ছে না শুল্কভার। শর্ত সাপেক্ষে ভ্যাটমুক্ত থাকছে আইসিইউ, অ্যাম্বুলেন্স, হাইব্রিড ও ইলেকট্রিক গাড়ি উৎপাদন। কমতে পারে মাইক্রোবাস এবং 40 আসনের বাস আমদানিতে শুল্ক। দাম কমছে কম্পিউটার মনিটরের, সফটওয়্যার আমদানিতে কমানো হচ্ছে কাস্টমস শুল্ক। জীবন বাঁচাতে ক্যান্সারের ওষুধসহ কাঁচামাল আমদানিতে থাকছে না ভ্যাটের খরচ। দাম কমবে ইনসুলিনের। যাত্রী পরিবহনে ব্যবহৃত উড়োজাহাজের লিজ ভাড়ার ওপর ভ্যাট অব্যাহতি প্রদান করা হচ্ছে। সুফ খান, সময় সংবাদ, ঢাকা। স্বল্প আয়ের করযোগ্য জনগণের জন্য নেই স্বস্তি। 3.5 লাখ টাকাতেই অপরিবর্তিত থাকছে করমুক্ত আয়সীমা। তবে পরবর্তী বছরে তা বাড়িয়ে 3,75,000 করা হবে। এবারই প্রথম 3 বছরের করনীতি ঘোষণা করছেন অর্থ উপদেষ্টা, যেখানে 2025-26 করবর্ষে গ্যাজেটভুক্ত জুলাই যোদ্ধারা পাবেন 5,25,000 টাকা পর্যন্ত করমুক্ত সুবিধা। ব্যক্তি খাতে করমুক্ত আয়সীমা 3.5 লাখ টাকা, অর্থাৎ বছরে এই পর্যন্ত আয় হলে কোনো কর দিতে হবে না। এর বেশি হলে নির্ধারিত হারে দিতে হবে কর। সাধারণ মানুষকে স্বস্তি দিতেই করমুক্ত আয়সীমা ঘোষণা করে সরকার। এনবিআর সূত্র বলছে 2025-26 করবর্ষে অপরিবর্তিত থাকছে করমুক্ত আয়সীমা। তবে ধনীদের জন্য থাকতে পারে সর্বোচ্চ 30% কর বসানোর প্রস্তাব, যা এখন 25%। মূল্যস্ফীতি বিবেচনায় করমুক্ত আয়সীমা 5 লাখ টাকা উন্নীত করার দাবি এলেও বাজেট পরবর্তী 2 করবর্ষে এই সীমা বাড়িয়ে করা হতে পারে 3,75,000 টাকা। গেজেটভুক্ত জুলাই যোদ্ধাদের জন্য এই সীমা হবে 5,25,000 টাকা। নতুন করদাতাদের উৎসাহিত করতে ন্যূনতম করে ছাড় দিয়ে পরিমাণ হতে পারে 1,000 টাকা। তবে নিয়মিত করদাতাদের জন্য এলাকা ভেদে ন্যূনতম কর 3,000 থেকে বাড়িয়ে 5,000 টাকা করা হয়েছে। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। এবার কোরবানির পশুর হাটের খবর। দ্বীপ জেলা ভোলায় জমে উঠেছে কোরবানির পশু বেচাকেনা। হাটে ছোট ও মাঝারি আকারের গরুর চাহিদা বেশি। এদিকে পশুর স্বাস্থ্য সুরক্ষায় কাজ করছে প্রাণী সম্পদ বিভাগের একাধিক মেডিকেল টিম। নাসিরউদ্দিন লিটনের রিপোর্ট, ছবি তুলেছেন উৎপল দেবনাথ। বছর জুড়ে লালন পালন করা পশু নিয়ে হাটে ছুটছেন খামারি ও কৃষকরা। বৈরী আবহাওয়া উপেক্ষা করে ক্রেতা বিক্রেতার উপস্থিতিতে জমে উঠেছে দ্বীপ জেলা ভোলার পশুর হাটগুলো। প্রাণী সম্পদ বিভাগের তথ্য অনুযায়ী এবছর জেলায় 90,256টি পশুর চাহিদার বিপরীতে বাণিজ্যিক খামারে প্রস্তুত আছে 1,02,779টি পশু। হাটে ছোট বড় বিভিন্ন আকারের পশু উঠলেও ছোট ও মাঝারি আকারের পশুর চাহিদা তুলনামূলক বেশি। গরুর দাম একটু বেশি। একটা গরু মূলাইছি বলছে 85,000, আমি কইছি 67,000। 85,000 টাকা চাইছি, কাস্টমারে 67-68 কয়। সীমিত বাজেটের ভিতরে আর কি মনে করেন পছন্দ হলে আর কি আজকে কিনবো আর কি, আর যদি না হয় তাহলে মনে করেন আরো 88,000। 1,30,000 গরু বেচন যাইব না, আমাকে খোর ভুসি এগুলোর দাম বেশি। পশুর স্বাস্থ্য সুরক্ষায় কাজ করছে প্রাণী সম্পদ বিভাগের মেডিকেল টিম। কোনো প্রকার স্টেরয়েডাল ড্রাগ এবং হরমোনাল ড্রাগ ব্যবহার না করে বা ব্যবহার করলে আমরা যদি লক্ষণভিত্তিক চিনতে পারি তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। জেলায় শতাধিক স্থায়ী ও অস্থায়ী পশুর হাট রয়েছে। নাসিরউদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা।
পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে রাজধানী ছাড়ছে মানুষ। ঈদ যাত্রার খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন সহকর্মী সাইফুল রুদ্র। সরাসরি যাচ্ছি তার কাছে। রুদ্র, ঈদুল আজহা উপলক্ষে কমলাপুর রেলওয়ে স্টেশনে বাড়ি ফেরা মানুষের ভিড় বেড়েছে। সকাল থেকে আমরা যে বিষয়গুলো লক্ষ্য করেছি, ফাঁকা যে প্ল্যাটফর্মগুলো ছিল সেই প্ল্যাটফর্মগুলোতে ধীরে ধীরে মানুষ এসে অপেক্ষা করছেন। তারা তাদের গন্তব্যে যাওয়ার জন্য যে ট্রেন আছে সেই ট্রেনের জন্য অপেক্ষা করছেন। এরই মধ্যে সকাল 8টায় 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে খুলনার উদ্দেশ্যে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে গেছে। আমি আপনাদেরকে কিছু তথ্য দিয়ে রাখি। ঈদ যাত্রায় যে ট্রেনগুলো কিছুক্ষণ পর ছেড়ে যাবে সেই ট্রেনগুলোর নাম এবং সময়গুলো একটু জানিয়ে রাখি। এরই মধ্যে ছেড়ে গেছে সুন্দরবন, সেটা ছিল 14 নম্বর প্ল্যাটফর্মে, ছেড়ে গেছে খুলনার উদ্দেশ্যে। বুড়িমারি এক্সপ্রেস 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে লালমনিরহাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে সকাল 8টা 30 মিনিট নাগাদ। চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে কর্ণফুলী কমিউটার এবং এই ট্রেনটি ছাড়ার সময়সূচি সকাল 8টা 45 মিনিট। জামালপুর এক্সপ্রেস ছেড়ে যাবে জামালপুরের উদ্দেশ্যে এবং সেটার সময়সীমা বলা হয়েছে আমাদেরকে সকাল 10টা। সেই সঙ্গে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে মোহনগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে মহুয়া কমিউটার, সেটা ছেড়ে যাবার সময় বলা হয়েছিল 8টা 15 মিনিট। কিছু যাত্রীর সঙ্গে কথা হলো, তারা অপেক্ষা করছিলেন এবং তারা উঠেছেন ট্রেনে, যেটা দেখতে পাচ্ছি ট্রেনটি ছেড়ে যাচ্ছে। বলাকা এক্সপ্রেস আজ ভোর 4:30টায় ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে গেছে। আমি একটু আগে যে ট্রেনগুলো ছেড়ে গেছে সেগুলোর কথা বলে রাখি। জানতে চেয়েছিলাম যে গতকালের মতো আরেকটু তথ্য দিয়ে রাখি। গতকাল 2টি ট্রেন যাত্রায় বিলম্ব হয়েছিল। আজ এখন পর্যন্ত ভোর 4:30টা থেকে আমার কাছে যে তথ্য আছে, এখন পর্যন্ত কোনো ট্রেন বিলম্ব যাত্রায় দেরি করেনি। তার মধ্যে বলাকা এক্সপ্রেস ভোর 4:30টায় ছেড়ে গেছে ময়মনসিংহের উদ্দেশ্যে। ধূমকেতু এক্সপ্রেস ছেড়ে গেছে রাজশাহীর উদ্দেশ্যে সকাল 6টায় এবং 6:15তে পর্যটক এক্সপ্রেস ছেড়ে গেছে কক্সবাজারের উদ্দেশ্যে। এই ছিল আমার কাছে এই মুহূর্তে থাকা কমলাপুর রেল স্টেশনের তথ্য। পরবর্তী যে আপডেটগুলো থাকবে সেগুলো আমরা নিশ্চয়ই আপনাদেরকে জানাবো। ঈদ যাত্রার খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম কমলাপুর রেল স্টেশনে। কখনো আর্থিক লেনদেন, কখনো স্বেচ্ছাচারিতা, কখনো বা ক্ষমতার অপব্যবহার। ডিএমপি কমিশনার এবং পুলিশ মহাপরিদর্শক বরাবর এমন বহু অভিযোগ জমা পড়েছে ক্যান্টনমেন্ট থানার ওসি আব্দুল আলিমের বিরুদ্ধে। অভিযোগ জমা পড়েছে দুদকেও, তবুও কোনো অদৃশ্য কারণে নির্বিকার প্রশাসন। তার এলাকায় কোনো অপকর্মনীয় অভিযোগ জানাতে থানায় গেলে আটকে রেখে নির্যাতন করা হয় বলেও জানায় ভুক্তভোগীরা। বিস্তারিত মাহাদি ইসলাম ধ্রুবর রিপোর্টে ক্যামেরায় ছিলেন হারুনুর রশিদ এবং শাহজাহান খান। 13 মে ঘড়ির কাঁটায় 4:50 মিনিট। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে পুলিশের উপস্থিতিতেই একদল যুবক হানা দিয়েছেন একটি নির্মাণাধীন ভবনে। আহত একজনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশের সামনে থেকে। পুরো ঘটনাটি নিশ্চুপ দর্শকের মতো উপভোগ করছেন ক্যান্টনমেন্ট থানার পুলিশ সদস্যরা। দক্ষিণ মানিকদির এই সেই অর্কিড টাওয়ার। নির্মাণাধীন এই ভবনটিতে চাঁদা দাবি করে একই এলাকার রাশেদ এবং তার সহযোগীরা। সেই চাঁদা পরিশোধ না করায় যেন কাল হয়ে দাঁড়ায়। ভুক্তভোগীদের অভিযোগ, ওসি আলিমের প্রত্যক্ষ মদতে মানিকদি সহ আশেপাশের এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করে আসছেন রাশেদ মাসুদরা। শুধু তাই নয়, হামলাকারীদের বিরুদ্ধে মামলা করতে গেলে উল্টো তাদেরকেই থানায় আটকে রেখে নির্যাতনের অভিযোগও রয়েছে ওসি আলিমের বিরুদ্ধে। কাজ শুরু করার থেকে রাশেদ নামের একটা পোলা আমার কাছে 3বার চাঁদা চাই গেছে। চাঁদা দেওয়া না দেখে আমাদের সাইডে মারপিট করে যায়। রাশেদের রদ দেবারে দিতেছে, তখন আমি রদ দিয়ে ফেলেছি। তখন আমার গুছিয়েছে, আপনার থাপড়াইছে। ক্যান্টনমেন্ট থানায় মামলা রুজু করতে যাই, ওসি সাহেব আমাকে ওখানে থাপ্পড় বেড়ে লকআপে পুরে দেয়। বলছে সারাতে গেলি 50,000 টাকা দিতে, পরে 50,000 টাকা দিলাম। দেওয়ার পরে টাকা রাহার পরে ওরা ছাড়ল না, সারি আমারও ছাড়ল না, আমারও রাহিয়ে দিল। এখানে শেষ নয়, আলিমের স্বেচ্ছাচারিতা এবং অনিয়মের একাধিক অভিযোগ জমা পড়েছে আইজিপির কমপ্লেইন মনিটরিং সেলে। সময় সংবাদের হাতে আসা এক গোয়েন্দা রিপোর্টেও দেখা যায় অভিযোগের পাহাড় আলিমের বিরুদ্ধে।
এসব বিষয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া মেলেনি ওসি আলিমের। পরে মুঠোফোনে বার্তা পাঠালেও উত্তর মেলেনি তার। এত অভিযোগের পরও অজানা কোনো এক কারণে নির্বিকার পুলিশ প্রশাসন, যার প্রমাণ মেলে গুলশান জোনের উপ পুলিশ কমিশনার কার্যালয়ে গেলে। ক্যামেরার সামনে ওসি আলিমকে নিয়ে কোনো কথা বলতে রাজি নন ডিসি। অভিযোগগুলো যারা করছে না সবাই ওই বেশিরভাগই করছে আইজিপি অফিসে বা কমিশনার অফিসে, আমাদের এদিকে কেউ পারে। এদিকে অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থার আশ্বাস জেএমপি মিডিয়া উইংয়ের। প্রাপ্ত অভিযোগ আমরা যথেষ্ট গুরুত্ব দিয়ে যাচাই বাছাই করে তদন্ত করে দেখি। যদি তদন্তে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয় তাহলে সেই ক্ষেত্রে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হয়। সবশেষ দুর্নীতি দমন কমিশনেও অভিযোগ জমা পড়েছে আব্দুল আলিমের বিরুদ্ধে। মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। মাছের প্রজনন ও বেড়ে ওঠা নিশ্চিতে বঙ্গোপসাগরে চলছে 58 দিনের মাছ শিকারে নিষেধাজ্ঞা। আপৎকালীন এই সময়ে সরকার থেকে জেলেদের খাদ্য সহায়তার চাল বিতরণের কথা রয়েছে, কিন্তু 46 দিন কেটে গেলেও এখনও বহু জেলে সরকারি সহায়তা পাননি বলে অভিযোগ উঠেছে। দেশের সমুদ্রে চলছে 58 দিনের মাছ শিকারে নিষেধাজ্ঞা। বঙ্গোপসাগরে সামুদ্রিক মাছের প্রজনন নিশ্চিতে এবং জলজ জীববৈচিত্র্য রক্ষায় গত 15 এপ্রিল শুরু হয়েছে এই নিষেধাজ্ঞা। শেষ হবে আগামী 11 জুন। তবে এতে কর্মহীন হয়ে পড়েছেন উপকূলের অন্তত 1.5 লাখ জেলে। নিষেধাজ্ঞার 46 দিন কেটে গেলেও ভোলার হাজারো জেলেদের অভিযোগ 1 মাসেরও বেশি সময় কর্মহীন, কিন্তু তাদের পাশে কেউ না থাকায় অর্থাভাবে কাটছে দিন। চাইলটা বরাদ্দটা পাওয়ার কথা ছিল, এই বরাদ্দটা আমরা এখনো পাইনি। চাউলটা দিলে আমরা পরিবারকে নিয়ে একটু শান্তিতে খাইতে পারতাম। এখনো খাদ্য সহায়তা পাননি বরগুনার শত শত জেলে। এতে অভাব অনটনে দিন কাটছে তাদের। এ অবস্থায় কোরবানির ঈদ আনন্দ নেই জেলেদের। চাউল নাই, কিস্তিদের তারে নিয়ে খাওয়ান নিয়ে খামুজে হইয়া কিছু নাই, কোরবানিতে মুখি দিয়ে আমাকে যদি সরকার কিছু চাল পথ দিত দিলে তো একটু ভালো হইতো। পটুয়াখালীর জেলেদের অভিযোগ নিষেধাজ্ঞার শেষে চাল দেওয়া হলে তা কোনো উপকারে আসবে না। সময় মতো চাল দেয় না, অবরোধ চলে গেছে, আমরা এখনো চাল পাইনি। অবরোধের সময় আমরা ঘরে বসেছিলাম। চাল টাল এখনো দেয় নাই আমাকে, বেকার বই রয়েছে, আমাকে কামাই বাণিজ্য নাই। চাল বিতরণ সব জায়গায় সম্পূর্ণ হয়নি স্বীকার করে বিভাগীয় মৎস্য কর্মকর্তার দাবি, দ্রুত সমুদ্রগামী সকল জেলেদের হাতে পৌঁছে যাবে সরকারি সহায়তা। খাদ্য সহায়তা এসেছে এবং এর কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে এবং আমাদের নির্দেশনা আছে যে ঈদের আগেই এই চালটা বিতরণ করে দেওয়ার জন্য। ভোলার 63,954 জন সমুদ্রগামী জেলে পরিবার অনুকূলে এটাও অলরেডি ডিও জারি হয়েছে। এটা খুব শীঘ্রই তাদের মধ্যে বিতরণ শুরু হবে। বরিশাল বিভাগে সমুদ্রে মাছ শিকার করা জেলে রয়েছেন প্রায় 1,45,000 জন। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। চাঁপানবাবগঞ্জের বাজারে আসতে শুরু করেছে গোপালভোগ খিরসাপাত জাতের আম। সরবরাহ বেশি থাকায় মৌসুমের শুরুতেই দর কিছুটা কম। এই মুহূর্তে পুরাতন বাজারে আছেন সহকর্মী জাহাঙ্গীর আলম, সরাসরি যাচ্ছি তার কাছে। জাহাঙ্গীর, চাঁপানবাবগঞ্জে গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবছরও আম পাড়ার সময়সীমা নির্ধারণ করেনি স্থানীয় প্রশাসন এবং এরই ধারাবাহিকতায় গত সপ্তাহে ধরেই আসলে আমের যে মৌসুম শুরু হয়েছে, আম পাড়ার মৌসুম শুরু হয়েছে এবং আম বাজারজাত করছেন আম চাষি এবং ব্যবসায়ীরা। তারা পরিপক্ক হওয়ার পরেই মূলত আমগুলো বাজারে নিয়ে আসছে এবং বাজারের আমরা দেখছি এর মধ্যে বাজারে আম নামতে শুরু করেছে। চাঁপানবাবগঞ্জের কানসাট, রহনপুর, ভোলাহাট এবং চাঁপানবাবগঞ্জ সদর উপজেলার আমরা যে বাজারটিতে রয়েছে পুরাতন বাজার, সেখানে আমরা দেখছি আমের সরবরাহ ভালোই রয়েছে এখন পর্যন্ত। তবে বাজারের সরবরাহ বেশি থাকা এখন পর্যন্ত যারা ক্রেতা রয়েছেন তাদের সন্তুষ্টি থাকলেও আম বিক্রেতারা এবং যারা আম চাষি তারা বলছেন যে মৌসুমের শুরুতে আসলে সরবরাহ বেশি থাকায় দাম কম। বিশেষ করে এখন যেহেতু একদম শুরু মৌসুমের, খিরসাপাত এবং গোপালভোগ আমই মূলত রয়েছে বাজারে। খিরসাপাত 1500 থেকে 2100 টাকা বন দরে বিক্রি হচ্ছে এবং গোপালভোগ 1300 থেকে 1700 টাকা বন দরে বিক্রি হচ্ছে। আম চাষি এবং ব্যবসায়ীরা বলছেন যে আমের যেই প্রক্রিয়াজাত পণ্য এবং রপ্তানির উপর গুরুত্ব না দিলে আসলে মৌসুমের শুরুতেই যেহেতু আম কম, তার একটা আশঙ্কা একটু থাকেই যে আমের আসলে লোকসানের মধ্যে তাদেরকে পড়তে হয় কিনা। তো তারা আসলে গুরুত্ব দিচ্ছেন যে আমের প্রক্রিয়াজাতকরণ পণ্য এবং আম রপ্তানির কার্যক্রম আরও বেশি সম্প্রসারণ করার জন্য এবং যাতে করে এবং ন্যায্য মূল্য নিশ্চিত করতে। এই ছিল চাঁপানবাবগঞ্জের বাজার, আমের বাজার নিয়ে সর্বশেষ।
সরাসরি যুক্ত ছিলাম চাঁপাইনবাবগঞ্জে। দেখছেন সকালের সময়, সঙ্গে থাকুন। দেখছেন সকালের সময়। এবারে দেশের বাইরের খবর। গাজায় গেল 24 ঘন্টায় ইসরায়েলের হামলায় 54 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ত্রাণ নিতে গিয়ে রাফাহ সীমান্তে নিহত হয়েছেন অন্তত 30 জন। গাজায় ইসরায়েলের ত্রাণ বিতরণ ব্যবস্থা এখন ভয়াবহ মৃত্যুফাঁদে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছে জাতিসংঘ। ডায়রিয়া, মেনিনজাইটিস সহ নানা রোগে আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে। একে তো ক্ষুধার যন্ত্রণা, তার উপর নেই চিকিৎসার ব্যবস্থা। মন্ত্রণালয়ের মহাপরিচালক জানান, ঔষধ ও চিকিৎসা সরঞ্জামের মারাত্মক ঘাটতির কারণে গাজার হাসপাতালগুলোর এখন করুণ অবস্থা। গাজার এই পরিস্থিতিকে মানবিক বিপর্যয় আখ্যা দিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি ও লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। বাগদাদে এক যৌথ সংবাদ সম্মেলনে ফিলিস্তিনিদের রক্ষায় বিশ্ব সম্প্রদায়কে জরুরি হস্তক্ষেপের আহ্বান জানান তারা। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। গণঅভ্যুত্থান পরবর্তী বাজেট ঘোষণা আজ। আকার ধরা হয়েছে প্রায় 7,90,000 কোটি টাকা। বিকেলে ঘোষণা করবেন অর্থ উপদেষ্টা। ব্যয় কমানোর দাবি সাধারণ মানুষের। নতুন বাজেটে ভ্যাট শুল্ক বাড়বে অন্তত 200 পণ্যে। নিত্যপণ্যের দামে স্বস্তি দিতে থাকবে শুল্ক ছাড়। 3.5 লাখ টাকাতে অপরিবর্তিত করমুক্ত আয়সীমা। এবং ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে নারীর টানে বাড়ি ছুটছে মানুষ। কমলাপুর রেল স্টেশন থেকে সময় মতো ছাড়ছে ট্রেন। ভোগান্তিবিহীন যাত্রায় চোখে মুখে আনন্দের ছাপ। এই ছিল সকালের সময়, সঙ্গে থাকুন সময়।